আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো, আসামি আবিরের মৃত্যুদণ্ড। চট্টগ্রামে ৫ বছরের শিশু হত্যার ঘটনায় মরদেহকে ৬ টুকরো করে ফেলার ঘটনায় মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেছেন। এদিকে নোম্যান্স ল্যান্ডে ৩ দিন ধরে ৯ বাংলাদেশি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে পুশিন করা ৯ জন নাগরিক এখনও নোম্যান্স ল্যান্ডে অপেক্ষা করছে। তারা বাংলাদেশ নাকি ভারতের নাগরিক সে সম্পর্কে কেউই কোনো তথ্য দিতে পারছে না। তবে নয়াদিগন্ত পত্রিকা জানিয়েছে তারা নাকি বাংলাদেশি। তবে বিষয়টি আমাদের বোধগম্য নয়। যদি বাংলাদেশি নাগরিকই হয় তাহলে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হোক। এভাবে চোরের মতো ভারতীয়রা সীমানা দিয়ে যেভাবে বাংলাদেশিদের ধরে ধরে খালি হাতে ফেরত পাঠাচ্ছে এটি গ্রহণযোগ্য নয়। জানাবো নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার। নওগাঁর মহাদেবপুরে মিছিল প্রস্তুতি কার্যক্রমের সময় নিষিদ্ধ দলের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এরপর জানাবো সিলেটের জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে বাংলাদেশে যুবক নিহত। সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর কুল সীমান্তে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্থানীয় এক যুবকের মৃত্যু এবং তার মরদেহ সীমান্তের ওই পারে আটকে রাখার দাবিও করেছে স্থানীয়রা। এবং সর্বশেষ জানাবো ৩ দিনে ইসলামী ব্যাংকে ৬.৫ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১,৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত ৩ দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকটি মোট ৬,৫০০ কোটি টাকার সহায়তা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং চলমান তারল্য চাপ সামাল দিতে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বর্তমান কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। সিলেটের জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহত। সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্থানীয় এক বাংলাদেশি যুবক এর মৃত্যু এবং তার মরদেহ সীমান্তের ওই পারে আটকে রাখার দাবিও করেছে স্থানীয়রা। আজ ভারতে এক নাগরিককে তুলে নিয়ে আসেন বাংলাদেশিরা। এনে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা দাবি করছে সীমান্তের ওই পারে তাদের একজন লোককে নিখোঁজ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে থানায় কেউ অভিযোগ জানায়নি। সীমান্তের ওই পারে নিখোঁজ যুবকের নাম ডিপজল আহমেদ। তিনি বারঠাকুরি ইউনিয়ন দিগালি গ্রামের আহমেদ আলীর ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাতে ডিপজল সহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যায় এবং তাদের সেখানে আটক করা হয়েছে। এই ঘটনা এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ডিপজলকে ধরে নিয়ে যাওয়ার পর আসলে এখন পর্যন্ত এই ভারতীয় মদতপুষ্টরা তারা ডিপজলকে ছাড়ছে না বলে জানানো হচ্ছে। এ কারণে মূলত
বাংলাদেশের অংশ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ তারা মূলত এই ডিপজলকে ছাড়িয়ে আনার জন্য নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত ডিপজলকে তারা ছাড়িয়ে আনতে পারে কিনা ভারতের এই মদতপুষ্ট সন্ত্রাসীদের হাত থেকে, নাকি ডিপজলকে ভারতেই তার শেষ সমাধি হবে, সেসব বিষয় নিয়ে আমরা সবাই সন্দিহান। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম হচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার। নওগাঁর মহাদেবপুর পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগে নওগাঁয় মহাদেবপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 10টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার নওহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মূলত বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নতুন করে এই ধরনের ঘটনা আসলে সারা দেশ জুড়েই ঘটছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অনেকেই আসলে যার যার জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে তারা কার্যক্রম চালানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত আবারও শেখ হাসিনা ফিরে আসবে সেই প্রত্যাশা নিয়ে তারা নতুন করে এক ধরনের আন্দোলন সংগ্রাম শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এভাবে কার্যক্রম চালানো লক্ষ্য করা যাচ্ছে। মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা চাইছে যে কোনো মূল্যে বাংলাদেশে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফেরত আসবেন সেই প্রত্যাশা তাদের, এবং তারা সেই প্রত্যাশা নিয়ে মূলত এভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামে শিশুকে হত্যার পর 6 টুকরো আসামি আবিরের মৃত্যুদণ্ড। চট্টগ্রামে 5 বছরের শিশুকে হত্যার পর মরদেহ 6 টুকরো করে ফেলার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আকাশ এই রায় ঘোষণা করেছেন। আদালত সূত্র থেকে জানা গেছে যে শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে 33 জন সাক্ষী স্বাক্ষর দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়াহাট এলাকায় বাড়িতে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশুটি। পরে তদন্তে বেরিয়ে আসে মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবির আলী তাকে অপহরণ করে এবং এরপর 6 টুকরো করে তাকে হত্যা করে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে যে শিশুটিকে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে আবির শ্বাসরোধ করার পর হত্যা করে, এবং এই হত্যাকাণ্ডের ঘটনাটি এমন এক সময় ঘটে যখন সারা দেশ জুড়ে এমনিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। মূলত এই ধরনের কার্যক্রম শুরু হওয়ার পরই আসলে দেশব্যাপী এক ভয়াবহ বিভ্রান্তিকর বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে সবাইকে। এই বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সতর্ক রয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে এটি কারো জন্য কোনো ভালো বিষয় হতে পারে না। এটি আমাদের সবাইকে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে। নোম্যান্স ল্যান্ডে 3 দিন ধরে 9 বাংলাদেশি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে পুশিন করা 9 বাংলাদেশি নাগরিক রবিবার, সোমবার ও মঙ্গলবার 3 দিন ধরে নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ঝড় বৃষ্টি, রোদের খরতাপ এবং অনিশ্চয়তার মধ্যে তারা দুই দেশের আইনি জটিলতার কারণে সেখানে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ তারা সেখান থেকে কোনোভাবে আর বাংলাদেশের ভেতরও আসতে পারছে না, আবার কোনোভাবে তারা ভারতের অভ্যন্তরেও যেতে পারছে না। ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদীর বাহিনী যখন থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে তখন থেকেই মূলত আর কোনোভাবেই তারা ভারতে রাখছে না এদেরকে। বিশেষ করে ভারতে যেসব নাগরিক রয়েছে যে যারা হচ্ছে খুবই দরিদ্র শ্রেণীর মানুষ, তাদেরকে ধরে ধরে তারপর বাংলাদেশে পাঠানো হচ্ছে। এর মধ্যে অধিকাংশই হিন্দু, অধিকাংশই মুসলমান, তবে হিন্দু রয়েছে। ভারতে বলতে গেলে যে ভারতের হিন্দুরা কিন্তু প্রভাবশালী। সেদেশে বাংলাদেশের মতো মুসলিমরা যেমন ধনী, ভারতে হিন্দুরা ধনী আর মুসলিমরা বেশিরভাগই মানুষের বাড়ি বাড়ি কাজ করে থাকে। সেসব
ভারতের মুসলমানদেরকে ধরে ধরে তারপর বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়া হচ্ছে। এমন কিছু কার্যক্রম করা হচ্ছে যে সবাই হতচকিত হয়ে যাচ্ছে। সবাই আসলে বলাবলি করতে শুরু করেছে যে এই বিষয়গুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা পৃথিবীতে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে চর্চা করা হচ্ছে। তবে বর্তমান সময়ে ভারতের হিন্দুত্ববাদীরা তারা মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে একজন মুসলিম রাষ্ট্রের প্রধান দেশ আমাদের, সুতরাং আমরা এখন ভারতের এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এখন পর্যন্ত আসলে তেমন কোনো কার্যক্রম চালাতে পারিনি। ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা মূলত এই ধরনের বিষয়াদি আসলে সামনে নিয়ে আসতে শুরু করেছে।